কি জানো তুমি বাবু সম্পর্কে বলো রাহাত? স্যার, আপনি আজকেই মাত্র জয়েন হয়েছেন। বাবু ভাই সম্পর্কে কিছু জানেন না, শুধু শুধু কেন নিজের হায়াত কমাতে চাইছেন? ও জাস্ট সেটা নিজের শরীরে এই পোশাকটা খুলে ফেলে দাও রাহাত। তুমি একজন পুলিশ হয়ে একজন ক্রিমিনালকে ভাই বলে ডাকতে লজ্জা করছে না? স্যার, আপনার মতো অনেক অফিসার এখানে এসেছে অনেস্ট নিয়ে। কিছুদিন পর কেউ কেউ বাবু ভাইয়ের পা চেটে চলেছে, আর যারা ঘাড় বাঁকাতে গিয়েছে তাদের ঘাড় ভেঙে দিয়েছে, কিন্তু তার কোনো প্রমাণ কিংবা সাক্ষী নেই। আমি আপনার ভালোর জন্যই বলছি স্যার, যেভাবে চলছে সেভাবেই চলতে দিন। শুধু নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন না বাবু ভাই এর সাথে ঝামেলা করে। আমি বাকি পুলিশ অফিসারদের মতো না রাহাত, আর মৃত্যুর ভয় আমি সম্রাট পাই না। যেদিন নিজের শরীরে পুলিশের পোশাক জড়িয়েছি সেদিন এই মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছি। আচ্ছা, একটা কথা বলো, আমি শুনেছি এই এলাকার সবচেয়ে বড় মাফিয়া রুদ্রকে নাকি বাবুই মেরেছে, আর তারপর থেকেই নাকি বাবুকে সবাই ভয় পাওয়া শুরু করেছে, আর তখন থেকে এই এলাকার ভাই বাবু। স্যার, আমি উড়ো খবর শুনেছি, তবে আজ পর্যন্ত রুদ্র খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর না তো কেউ দেখেছে রুদ্র কিভাবে মারা গেছে। তবে এটা সত্যি, রুদ্র খুন হবার পর থেকে বাবুর রাজত্ব শুরু হয়েছে, আর বাবুকে সেলটা দেয় এই এলাকার বড় বড় নেতারা। সত্যি বলতে আমরা শুধু নামেই পুলিশ, সব কিছু তো চলে বাবু ভাইয়ের কথাই। চলো গিয়ে দেখা করে আসি বাবুর সাথে, ওরও তো জানা প্রয়োজন, ওর জম এসে গেছে। বাবু ভাই এর এরিয়ায় যাবেন স্যার, তাও ওনার পারমিশন ছাড়া? ওর মতো ক্রিমিনালের থেকে পারমিশন নেবার কোনো প্রয়োজন আমার নেই। গাড়ি বের করো। এত সময় যাকে নিয়ে আলোচনা সমালোচনা হলো, সেই হলো এই গল্পের নায়ক প্লাস ভিলেন বাবু, বাবু ভাই। আর সেটাই আমি। আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন। চলুন এগিয়ে যাই। আজ এখানে ফুটবল ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ। গত 10 দিনে 16 টিম নিয়ে চলছে ফুটবল ম্যাচ। আয়োজন করেছি আমি। এটা এই এলাকায় চলছে সেই 40 বছর ধরে। ফাইনালে আমার টিম আর আমার শত্রুর টিম উঠেছে। তবে কারোর সাধ্য নেই এই বাবুর এলাকায় এসে ঝামেলা করার। ফাইনালের সকল আয়োজন চলছে। আমি একটা চেয়ারে বসে আছি, পায়ের উপর পা তুলে বসে আছি, মুখে জ্বলন্ত সিগারেট, পরনে কালো সাদা রঙের একটা শার্ট, আর নিচে সাদা রঙের একটা লুঙ্গি, হাতে স্বর্ণের তৈরি ব্যাসলাইট। সামনে অনেক ভিড় করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানে ভেসে আসলো পুলিশের গাড়ির কেউ কেউ শব্দ। তখন মেজাজটাই গরম হয়ে গেল। এই কি হচ্ছে এখানে হুম? এত মানুষের ভিড় কেন? বাবুকে কোথায় গিয়ে বাবুকে ডেকে নিয়ে আয়। আরে এই অফিসার, কোথায় দাঁড়িয়ে আছিস তুই জানিস? আর বাবু ভাইয়ের নাম নিয়েছিস, তা আবার ইজ্জত ছাড়া। বাবু ভাই বল, বাবু ভাই। ক্রিমিনালকে এই সম্রাট ভাই বলে ডাকে না, গিয়ে ডেকে নিয়ে আয়, নয়তো আমি ঘাড় ধরে বের করে আনবো। এত সাহস তোর অফিসার, হ্যাঁ? তুই হয়তো জানিস না বাবু ভাই কে। শোন, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। বাবু ভাই আসলে নিজের পায়ে হেঁটে আর যেতে পারবি না। কিরে, এত চেঁচামেচি কেন? হ্যাঁ, আরে এই মাল আবার কে? আমার পারমিশন ছাড়া আমার এরিয়াতে পুলিশ? কিরে হাবিলদার, বলিসনি আমি কে? হুম, বলেছে তুই কে। আর আমি তোর মতো 2 টাকার মাস্তানকে ভয় পাই না। অফিস, আমি পুলিশকে প্রথম ভালো করেই বলি, চলে যা নিজের ভালো চাইলে। আমাকে হুমকি দিচ্ছিস তুই? আমার কাছে খবর আছে, এখানে ফুটবল খেলার নামে কোটি কোটি টাকার ব্যাটিং হয়। রকি অফিসার কি আজকেই হেমায়তপুর থেকে আসছে নাকি? শুনুন স্যার, বাবুর এরিয়ায় কোনো বেটিং হয় না। গত 40 বছর থেকে প্রতি বছর এখানে ফুটবল খেলার আয়োজন হয়। কোনো ইনলিগাল কাজ এই ফুটবল খেলায় হয় না। আপনাকে আমার কোনো শত্রুর পক্ষ থেকে হয়তো ভুল খবর দিয়ে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। শত্রু তারাই থাকে যে অপরাধ করে। এসব খেলা বন্ধ কর বাবু, নয়তো হাতে হাত করা পরিয়ে টেনে হেঁচড়ে থানায় নিয়ে যাব। এই, আমি তোর সাথে ভালো করে কথা বলছি, তুই শালা মাথায় উঠে বসে গেছিস একদম। আগামী 3 সেকেন্ডের মধ্যে এখান থেকে ফুট, নয়তো আজিমপুরে পাঠানোর ব্যবস্থা করে দেব।
স্যার চলুন স্যার, আমাদের কোনো প্রমাণ নেই, অযথা ঝামেলা করে লাভ নেই। অফিসার আমার দিকে তাকিয়ে থাকতে থাকতেই গাড়িতে উঠে বসে। রাহাত গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আমি গিয়ে চেয়ারে বসি। রকি আমার সামনে এসে আস্তে করে কাশি দেয়। আমি মাথা তুলে রকির দিকে তাকাতেই রকি বলে, ভাই, আর একটু পর তো খেলা শুরু হবে, আপনি রেডি হবেন না? আমি তো রেডি হয়েই আছি। আমাদের প্লেয়াররা সবাই রেডি তো? জি ভাই, সবাই রেডি। তাইলে এবার চলেন, মাঠে যাই নাকি? রকিকে নিয়ে মাঠে চলে আসি। কিছু সময়ের মধ্যে খেলা শুরু হলো, আর প্রতিবারের মতো আমার টিম জয় হলো। এই নিয়ে টানা 10 বার আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে, আর সেটা খুব যত্ন করে লিখে রেখে দেওয়া হয়েছে। কিছু সময় পর চলে আসি বাসায়। রকি, আজকে খাবারের মেনু কি আছে? ভাই, আজকে ফুলটুসি আন্টি সেই স্বাদ করে গরুর মাংস ভুনা করেছে, সেটাই নিয়ে এসেছি। আমি ফ্রেশ হয়ে আসছি, সব কিছু রেডি কর। আর হ্যাঁ, যদি আমি আসার আগে পেটে একটা টুকরো যায় না, তাহলে কি করব তুই খুব ভালো করেই জানিস। রকি কিছু না বলে মাথা নাড়ে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর রকিকে নিয়ে একসাথে খাবার খেয়ে নেই। বিকেল 4টা, ছাদে দাঁড়িয়ে আছি। রকি এসে বলল, ভাই, তোমার পারমিশন ছাড়া আমাদের এলাকায় নতুন মুরগি এসেছে। ওই যে টুম্পা কাকির বাসা আছে না, সেটাই উঠছে। আমাকে না জানিয়ে উঠে পড়েছে। চল তো গিয়ে বুঝিয়ে দিয়ে আসি বাবুকে না জানিয়ে বাবুর এরিয়ায় আসলে কি হয়। বলেই নিচে এসে বাইক নিয়ে চলে আসি টুম্পা কাকির বাসার সামনে। এসে দেখি ঘর গোছানো কাজ চলছে। 2টা ছেলে ঘরের জিনিসপত্র সাজিয়ে রাখছে। আমাকে দেখে ভয়ে পিছিয়ে যায়। একজন বয়স্ক মহিলা হাতে করে ঘড়ি নিয়ে এসে ছেলেটাকে বলে, এখনো দাঁড়িয়ে আছে কেন? আমি কিন্তু ফুলের টাকা দিব না। এই তোরা কারা? আমি তো শুধু তোদের দুজনকে বলেছি। যাও যাও, বের হয়ে যাও। এই আন্টি, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? কার পারমিশন নিয়ে তোমরা এই বাসায় এসেছো? এরিয়ায় থাকতে হলে বাবু ভাইয়ের অনুমতি লাগে, সেটা না জেনেই ঘর সাজানো শুরু করে দিয়েছো। নিজেদের অনেক বড় মস্তান মনে করো। চুপচাপ বের হও বলছি। এই বুড়ি, ভালো করে কথা বলছি বলে ভালো লাগছে না? হ্যাঁ, আমি কি করতে পারি দেখবি? আমি যদি বলি এই ঘড়িটা ভেঙে যাবে, তাই হবে। আমার কথা শেষ হতেই রকি ছেলেটার হাত থেকে ঘড়িটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। মহিলা ভয়ে পিছনে সরে যায়। আমি আবার বলি, আমি যদি বলি যে এই আলমারি মাটিতে মুখ থুবড়ে পড়বে। আমার কথা শুনে রকি আলমারি ফেলতে গিয়ে বলে, ভাই, এটা অনেক ভারী, একটা হালকা কিছুর কথা বলো না। আচ্ছা, তাহলে ওই কাছে টপটা তো পড়বেই। বাসার দরজা দিয়ে ভেতরে ঢুকতেই দেখি একটা ছেলে ফুলের টপটা তুলে ফ্লোরে ছুঁড়ে ভেঙে ফেলে। আমি দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলি, এই আপনি কে? আর এসব কি করছেন? এক্ষুনি বের হয়ে যান। আমি এক পলকে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। শুধু দেখছি মেয়েটির গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নড়াচড়া করছে। চোখ ফেরাতে চেয়েও আমি পারছি না। কিছু সময় পর রকি আমাকে ধাক্কা দিতেই আমি বাস্তবে ফিরি। কি হলো? কথা কানে যাচ্ছে না? বের হয়ে যান এখান থেকে। এ কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? এ এরিয়ায় থাকতে হলে এই বাবুর পারমিশন নিয়েই থাকতে হবে। আচ্ছা, আপনি সেই সস্তা মাস্তান? হে, কাকে কি বলছিস? এ রকি, ওকে বল আমার সম্পর্কে। আমার মাথা গরম হলে কিন্তু একে ওখানেই ঠকে দেব। এবার আমার খুব ভয় হতে শুরু করছে। যখন বাসা ভাড়া নিতে এসেছিলাম তখন বাসার মালিক এই ছেলে সম্পর্কে বলেছে। তখন খুব ভয় করলেও ভেবেছিলাম সমস্যা হবে না। ভয়ে আমি শুকনো ঢুক গেলি। আব্বু ভয়ে পকেট থেকে টাকা বের করে দিয়ে দেয়। ছেলেটা টাকা হাতে নিয়ে আমার কিছুটা কাছে এসে বলে, প্রতি সপ্তাহে আমার পাওনাটা গিয়ে দিয়ে আসবে, আর তার জন্য সকল রকমের প্রোডাকশন থাকবে। এ রকি, চল। গুন্ডাটা চলে যায়। সোফায় মাথায় হাত রেখে বসে পড়ি। আম্মু আমার পাশে বসে মাথায় হাত রেখে বলে, তোকে আগে বলেছিলাম ওই ছেলের কথা। আম্মু বলেছে, কিন্তু তখন ভাবিনি এতটা ভয়ঙ্কর এই ছেলে। এই ছেলের সাথে ঝামেলা করা যাবে না, তাহলে খারাপ হবে।
আর কিছু না বলে চুপচাপ সব কিছু গুছিয়ে রাখে। নিজের রুমে এসে শুয়ে আছি। ভাই রাত হয়ে যাচ্ছে তো, পানিগুলো তো আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। রকিকে নিয়ে চলে আসি বাসার ছাদে। বসে বসে দুজন মদ খেতে থাকে। অনেক সময় মদ খাওয়ার পর রকি বলে, ভাই তুমি কি প্রেমে পড়ে গেছো নাকি? হে হে, তোর নেশা হয়ে গেছে। আমি আর প্রেম কখনো সম্ভব না। তুমি যেভাবে মেয়েটাকে দেখছিলে তাতে করে আমি ঠিক বুঝেছি। এই, তুই বেশি বুঝে গেছিস। চুপচাপ খা, নয়তো ফোট এখান থেকে। আমাকে ধমক দিয়ে না হয় তুমি চুপ করিয়ে দিলে ভাই, কিন্তু তোমার চোখ কিন্তু ভাই সব কিছু বলে দিচ্ছে। রকিকে লাথি দিয়ে আমি একা একাই হাসতে থাকি। কখন ছাদেই ঘুমিয়ে যাই নিজেই জানি না। কাল থেকে আমরা রেস্টুরেন্টে কাজ শুরু করব, কি বলিস তুই? যত তাড়াতাড়ি শুরু করব ততই ভালো। কার থেকে ঋণ নিয়েছো সেটা মনে আছে নিশ্চয়ই? মনে আছে। আচ্ছা তুই থাক, আমি তোর আব্বুর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে আসি। বলেই আম্মু চলে যায়। আমি বসে বসে ভাবছি কিভাবে কি করা যায়। হঠাৎ বাইরে বাইকের হর্ন বেজে ওঠে। দরজা খুলে দেখি কালকে সেই গুন্ডাটা। আজকে আবার কি চাই আপনার? কি রান্না হয়েছে তোমাদের বাসায়? নতুন মুরগি আমার এরিয়ায় আসলে আমাকে খাওয়াতে হয়। দেখুন, এখন কিন্তু আপনি বেশি বেশি করছেন। আপনি চাঁদা চেয়েছেন, সেটা আপনাকে দিয়েছি। এখন যা করছেন এটা বাড়াবাড়ি। চাঁদাবাজি আমি করি না। যেটা নিয়েছি ওটা তোমাদের প্রোডাকশন মানি। বেশি কথা আমার একদম পছন্দ না। শর্ত সামনে থেকে। বলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসার ভেতরে ঢুকে যায়। আমি পেছন পেছন গিয়ে দেখি কিচেনে গিয়ে সব কিছু খুলে খুলে দেখছে। রাগ হচ্ছে খুব, কিন্তু কিছু করতে পারছি না। চুপচাপ দাঁড়িয়ে দেখছি। রকি, গিয়ে প্লেট নিয়ে আয়। আর খুব ক্ষুধা পেয়েছে। এই কিউটি প্লেট কোথায় রাখা আছে বলো? আমি কিছু বলার আগে আম্মু হাত দিয়ে দেখিয়ে দেয়। আব্বু আম্মু দুজনেই খুব ভয় পেয়ে আছে। রকি গিয়ে 2টা প্লেট নিয়ে আসে। বাবু নিজের হাতে খাবার নিয়ে একটা চেয়ারে বসে পড়ে। রকিও খাবার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকে। খাওয়া শেষে বাবুর আম্মুর সামনে গিয়ে বলে, খাবার খুব মজা হয়েছে। এখন থেকে রোজ 3 বেলা আমি আপনাদের বাসায় খাবো। আর এটাই হবে আমার সাপ্তাহিক টাকা। রকি চল। বলেই দুজন চলে যায়। আম্মু, তুমি কেন আমাকে চুপ করে থাকার জন্য ইশারা করলে? ওই গুন্ডাটা যা বলবে তাই হবে? কি করব মা, কাল পাশের বাসায় একজনের থেকে ওর ব্যাপারে সব কিছু শুনেছি। ওর সাথে কেউ বাড়াবাড়ি করলে তার পরিণাম খুব খারাপ হয়। তাই বলে সব কিছু চুপচাপ সহ্য করব? আমরা পুলিশের কাছে যাব। এখানকার পুলিশও ওর পারমিশন ছাড়া ওর এরিয়ায় আসতে পারে না। এসব বাদ দিয়ে আমরা আমাদের কাজে মন দিই। আর মনে করবি দুটো ভিক্ষুককে রোজ খাওয়াচ্ছিস। বলে আম্মু চলে যায়। পরের দিন থেকে আমরা আমাদের রেস্টুরেন্টে চালু করি। আমাদের বাসার সাথে একটা বড় দেখে দোকান নিয়ে সেইটাকে রেস্টুরেন্টের মতো করে নেই। আজ প্রথম দিন আশেপাশের লোকজন এসে দেখে যাচ্ছে, আবার অনেকে কিছু খাওয়া দাওয়াও করছে। ভাই ওই খুশি কে করেছে জানো? খুশি আবার কে? যার বাসা থেকে কাল সকালে খেয়ে আসলাম না, সেই মুরগির নাম খুশি। ওর নাম খুশি শুনে আমার তো খুশি লাগছে না। কি করেছে বলে ফেল। তোমার পারমিশন ছাড়া রেস্টুরেন্ট খুলে নিয়েছে। রকির কথা শুনে আমি বসা থেকে দাঁড়িয়ে যাই। কিছু সময় চোখ বন্ধ করে রেখে চোখ খুলে পকেট থেকে সিগারেট বের করে মুখে নিয়ে জ্বালাই। রকি চল, ওই খুশির খুশি আমি বেশি করে পানিতে চুবিয়ে আসি বলেই বাইক নিয়ে রওনা দেই। আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে কিছু আন্টির সাথে কথা বলছি। হঠাৎ দেখি সেই গুন্ডাটা এসে রেস্টুরেন্টের সামনে বাইক থামায়। বাইক থেকে নেমে চোখে কালো একটা চশমা পরে আমাদের দিকে আসতে আসতে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছে। আমার সামনে এসে দাঁড়াতেই সবাই সরে যায়। তোর সাহস দেখে আমি সত্যিই মুগ্ধ। সব কিছু জানার পরেও আমার পারমিশন না নিয়ে এত বড় রেস্টুরেন্ট খুলে ফেলেছিস রাতারাতি। এখন যদি আমি এই রেস্টুরেন্ট ভেঙে চুরে দিয়ে যাই তাহলে কেমন হবে বলতো? দেখুন, আমরা একজনের থেকে অনেক টাকা লোন নিয়ে এই রেস্টুরেন্টটা খুলেছি। দয়া করে এমন কাজ করবেন না। যদি তাই চাস তাহলে আমার পাওনাটা আমাকে দিয়ে দে। মাত্র একটু আগেই খুলেছি, কালকে দেই।
বাকির নাম ফাঁকি খুশি রানী। রকি, গিয়ে ক্যাশ দেখতো কত আছে। রকি যেতে নিলে খুশির আম্মু বলে, তুমি আমার ছেলের মতো, আমাদের কিছুদিনের সময় দাও, আর 2 দিন পর আমাদের লোন শোধ করতে হবে, নয়তো আমাদের অনেক বড় সমস্যা হবে। হে আন্টি, আপন হে না, এখন যে টাকাটা নেব সেটা তোমাদের প্রোডাকশন দেবার জন্যই। রকি, এখন দাঁড়িয়ে আছিস কেন, যা। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি পুলিশের কাছে যাব। রকি, কি বলে তোর কিউটি? কোনো চিন্তা করো না কিউটি, এখান থেকে আমরাও সোজা পুলিশের কাছেই যাব প্রোডাকশন মানি আনতে। তোমার কষ্ট করতে হবে না, আমরাই তোমাকে পৌঁছে দিব। বলেই দুজন হাসতে থাকে। রকি গিয়ে ক্যাশ বক্স খুলে কত টাকা নিয়েছে জানি না, দুজন হাসতে হাসতে চলে যায়। আমি বসে বসে কান্না করতে থাকি। এভাবেই কেটে যায় 2 দিন। ঋণ পরিশোধ করতে না পারায় যার থেকে লোন নিয়েছি তার লোকজন এসে রেস্টুরেন্ট থেকে সব কিছু বের করে নিয়ে যেতে থাকে। অনেক আকুতি মিনতি করার পরেও শোনে না। হঠাৎ একজন বাহির থেকে আমার সামনে এসে আছড়ে পড়ে। বাহিরে তাকিয়ে দেখি বাবু স্টাইল করে হেঁটে ভেতরে আসছে। সবাই বাবুকে দেখে ভয়ে সব কিছু রেখে দাঁড়িয়ে যায়। একজন বলে, বাবু ভাই, ওরা আমাদের বসের থেকে লোন নিয়েছে আর সময় মতো দিতে পারেনি, তাই এসব নিয়ে যাচ্ছি। আপনি শুধু শুধু ঝামেলা করবেন না। এই বাবু নিজের ওয়াদা কখনো ভোলে না। আমার এরিয়ায় কারো সাথে বাহিরের কেউ অন্যায় করতে পারে না। যদি হাত পা ঠিক রাখতে চাস তো চলে যা, আর নয়তো ঠিকানা হবে হসপিটালের বেড। ছেলেগুলো সবাই একসাথে বাবুকে মারতে গেলে বাবু এক এক করে সবাইকে মেরে বাইরে ফেলে দেয়। সবাই কোনো রকমে গাড়িতে উঠে চলে যায়। বাবু আমার কাছে এসে বলে, এইটাই হলো এই বাবুর প্রোডাকশন, বুঝেছ কিউটি? এই চলো রে। বলেই বাবু আর রকি চলে যায়। আমি মুচকি হেসে ভেতরে চলে আসি। যার থেকে লোন নিয়েছি সে রাতে কল করে বলে লোন পরিশোধ করতে হবে না। এইভাবেই কেটে যায় আরও কিছুদিন। স্যার, আপনি বাবু ভাইকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দিন, আমরা কিছুই করতে পারবো না ওর। রাহাত, বাবু নিজেকে যতই চালাক মনে করুক, ও কখনো না কখনো কোনো ভুল করবেই। আর আমিও সেদিন ওর অপেক্ষায় আছি, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। বাবুকে সেই ছোট থেকে দেখছি স্যার, ও কোনো কিছু করার আগে 1000বার ভাবে। আমার মনে হয় না আমরা ওর কিছু করতে পারবো। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। বাবুকে সবার সামনে হাতে হাত করা পরিয়ে টেনে হিস্ট্রি নিয়ে আসবো। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছনে কারো আসার উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে দেখি খুশি দাঁড়িয়ে আছে। আরে, তুমি এখানে কেন? ধন্যবাদ দিতে এসেছি, আর সরি বলার জন্য। ধন্যবাদ কেন, আর সরি বা কেন? ধন্যবাদ আমাদের রেস্টুরেন্টটা বাঁচানোর জন্য, আর সরি তোমাকে ভুল বোঝার জন্য। ধন্যবাদের কারণটা বুঝেছি, কিন্তু সরির কারণটা ঠিক বুঝলাম না। প্রথম থেকে তোমাকে ভুল বুঝেছি, খারাপ মানুষ ভেবে, কিন্তু যখন তোমার ভেতরের ভালো মানুষটাকে বুঝতে পারলাম তখন বুঝলাম আমি কতটা ভুল। এখন যা বলছে এসব ভুল। আমি ভালো মানুষ না, আমি সত্যিই খুব খারাপ মানুষ। এই মহল্লার সবাই আমাকে ঘৃণা করে, আমার মৃত্যু কামনা করে। তারা তো আর জানে না এই মহল্লার সকল বাচ্চাদের পড়াশোনার খরচ তুমি দিচ্ছ। কেউ অসুস্থ হলে তাদের বিনামূল্যে নয়, তোমার টাকায় চিকিৎসা হয়। ইউ আর এ রিয়েলি গুড ম্যান। এ ইংলিশ মিডিয়াম, আমি এসব কিছুই করি না। তোমার কথা শেষ হলে আসতে পারো। যাবো তো, তার আগে আমার চাকরির ব্যাপারে কথা বলে নেই। চাকরি মানে? আবু রেস্টুরেন্ট চালাতে পারবে, আমি ঘরে বেকার বসে থাকার চেয়ে তোমার চাকরি করব, ঠিক আছে? আমার মতো গুন্ডার আন্ডারে চাকরি করবে তুমি? হ্যাঁ, লোকজন তোমাকে খারাপ বলবে। তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমাকে তোমার এখানে চাকরি দাও, তাতে করে তোমার প্রোডাকশন মানিও সেখান থেকে কেটে নিও। ভাই, দিয়ে দাও না চাকরি। কিউটি আমাদের রোজ রান্না করে খাওয়াতেও পারবে। এখানে ওখানে আর খেতে ভালো লাগে না ভাই। ঠিক আছে, সকাল থেকে চলে আসতে বলো। আরে ইংলিশ মিডিয়াম, ড্রেসের সাথে ওড়না দেয় বুক ঢেকে রাখতে, গলায় পেঁচিয়ে রাখার জন্য না। বলেই বাবু চলে যায়। আমি মুচকি হেসে ওড়না বুকে নিয়ে চলে আসি বাসায়।